ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে নতুন করে 4 জনকে যুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট 17 জন শপথ নিয়েছিলেন। নতুন করে এই 4 জন যুক্ত হয়, এখন উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 21 জন। নতুন যে 4 জন যুক্ত হয়েছেন তাদের মধ্যে মন্ত্রণালয় বন্টন করা হয়েছে এবং প্রথম পর্যায়ে দায়িত্ব নেওয়া 16 জনের মধ্যে 8 জন উপদেষ্টার মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার সাথে নতুন মন্ত্রণালয় যুক্ত করা হয়েছে। তবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং নতুন করে যে 4 জন যুক্ত হয়েছেন উপদেষ্টা পরিষদে তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে 2 জন উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্ক এবং সমালোচনা শুরু হয়েছিল। এমনকি কোনো কোনো মহল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ পর্যন্ত দাবি করা হচ্ছিল উপদেষ্টা পরিষদ থেকে। কোথাও কোথাও বিক্ষোভ মিছিল পর্যন্ত হয়েছে তার পদত্যাগের দাবিতে। এবং এর কয়েকদিনের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ শেখ হাসিনার 15 বছরের রেজিমের সর্বশেষ সরকারের 2 জন আলোচিত মন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং জুনায়েদ আহমেদ পলকের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম। আমরা একটু দেখি নতুন করে যে 4 জন উপদেষ্টা শপথ নিলেন তাদেরকে কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রথম পর্যায়ে যে 16 জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন তাদের মধ্যে 8 জনের মন্ত্রণালয় পুনর্বন্টন করা হয়েছে। কে কোন মন্ত্রণালয় পেলেন? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন। অন্তর্বর্তী সরকারের নতুন করে আরও 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। টোটাল সংখ্যাটা দাঁড়িয়েছে 21। ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। গতকাল শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। নতুন 4 উপদেষ্টার কে কোন দপ্তর পেলেন? অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, খুবই ইম্পর্ট্যান্ট 2টো মন্ত্রণালয় দেওয়া হয়েছে। মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জিং একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে মোহাম্মদ ফাউজুল কবির খানকে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এর আগে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এদিকে বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বন্টন হয়েছে 8 উপদেষ্টার। ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন। ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আদিলুর রহমান খান শুভ্র শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখবেন। রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় দেখবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেখবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন। ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর তিনি দেশ থেকে পালিয়ে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের অনেক প্রত্যাশা। প্রায় প্রতিটা ভিডিওতে আমি কথাটা বারবার রিপিট করি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের সাফল্য এবং ব্যর্থতার উপরেই ভবিষ্যৎ বাংলাদেশ নির্ভর করছে। বাংলাদেশ কি আগের মতোই হাঁটবে নাকি নতুন একটা বাংলাদেশ আমরা পাবো, সেটা নির্ভর করছে এই সরকারের সাফল্য এবং ব্যর্থতার উপরেই। এর আগেও দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। 1/11-এর সময় একটা সরকার এসে 2 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তখনকার পরিস্থিতির সাথে এখনকার পরিস্থিতি মেলানো যাবে না। কারণ গত 15 বছরে শেখ হাসিনা সরকার এই দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, দেশের সবগুলো ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে এই দেশটাকে এমন একটা কাঠামো উপহার দিতে হবে যাতে নতুন করে কোনো শেখ হাসিনার মতো দানবের জন্ম না হয়। এবং আমাদের প্রত্যাশা
এখন পর্যন্ত যে 21 জন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে 21 জন দায়িত্ব নিয়েছেন, তারা দেশের জনগণের এই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে, তারা এখনও আছে। এখন অ্যাক্টিভ না থাকলেও তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি, এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে, ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা, একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি, শিওর, আই লাভ টকিং। আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল। ইয়েস, সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন। যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে, কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না, ইন জার্মান কনস্টিটিউশন। তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন, তাদের ফ্ল্যাগ, তাদের সিম্বল, তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন, ইল বি পানিশেবল। আমাদের দেশে তো এটা করে নাই। বঙ্গবন্ধুর 1972 কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না যে এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না। তো মুসলিম লীগও তো ছিল, সব দিকে ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তোমাকে ব্যান করবো, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ, আসেন না কেন, স্টপস ইউ। নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। দ্যাটস নট হাউ ইউ ডু ইট।